হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমরা যে এসএসসি জিডি ম্যাথ পিওয়াইকিউ করছিলাম, তো আমাদের আজকে হবে এসএসসি জিডি 30 এপ্রিল 2026 শিফট 1। তো আজকে প্রথমে রয়েছে সরল কোশ্চেন। তো চলো আমরা এটা সরলটা করি। তো প্রথমে আমরা 76 লিখে দেব, তারপরে 85 বিয়োগ 49, তারপরে হচ্ছে যোগ, এটা ক্যালকুলেশন করে নাও। 29 আর 19 যদি যোগ করিতে হচ্ছে 48, 48কে 2 দিয়ে গুণ করলে হবে 96, তাহলে 96 বিয়োগ 91। আচ্ছা, এখানে দেখো এককের অঙ্ক সবটা আলাদা রয়েছে, তো এককের অঙ্ক দিয়ে করে নিই। হ্যাঁ, 6 আর 5 11, এককের অঙ্ক 1। 11 থেকে 9 বাদ হচ্ছে 2, এককের অঙ্ক 2। তো 2 আর 6 হচ্ছে 8, 8 থেকে 1 বাদ দিলে হবে 7, তার মানে এককের অঙ্কে 7 আসবে। অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনও আবার সরল রয়েছে, একই রকম, একটু আলাদা রয়েছে, তাই তো। তো আমরা লিখে দিই 92 বিয়োগ 36, তারপরে এটা ভাগ করতে হবে, তো যোগ 4 7 28, 7 যোগ এটা গুণ 19 2 38 বিয়োগ 14 যোগ 17। এককের অঙ্ক আলাদা আলাদা রয়েছে, করে নিই তাহলে। 12 থেকে 6 বাদ দিলে 6, 6 আর 7 যোগ করলে 13, তো এককের অঙ্কে 3, 3 আর 8 যোগ করলে 11, এককের অঙ্ক 1, এককের অঙ্ক 1 থেকে যদি আমরা 4 বাদ দিই, অর্থাৎ 11 থেকে 4 বাদ দিলে 7, 7 থেকে 7 বাদ দিলে 0, এককের অঙ্কে 0। আচ্ছা, ভুল হলো কোথাও না। 92 বিয়োগ 36 যোগ 4 7 28, 19 2 38, 14 17। আচ্ছা, একবার দেখি কোথায় ভুল হলো। 12 থেকে 6 বাদ দিলে 6, ঠিক আছে। 6 7 13, আর 13, 3 8 11, 11 থেকে 4 বাদ দিলে 7। আচ্ছা, এটা বিয়োগ করছিলাম না আমরা, 7 7 14 হবে এটা, তাহলে এককের অঙ্ক হচ্ছে 4। অপশন সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি আগে লিখে নিই, তাহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবো এবং সুবিধা হবে। 36 তাহলে 100 ভাজক, আর এটা 36 কটা সংখ্যা রয়েছে, 5টা সংখ্যা, তো 1 দিয়ে 5টা শূন্য, ঠিক আছে। এবার এটাকে আমরা গুণ দিয়ে লিখে দিব। যদি গুণ দিয়ে লিখে দিই, তাহলে উপরে 1 দিয়ে 5টা শূন্য হয়ে যাবে, আর নিচে 36, 36 36 কেটে দাও, 2টা শূন্য কেটে দাও, তাহলে 1000 হচ্ছে অ্যান্সার। অপশন সি। আচ্ছা, এখানে কি কি রয়েছে দেখো, দুটো সংখ্যা রয়েছে না, তো আমরা যদি 12.4কে এ ধরি আর 3.6কে বি ধরি, তো এখানে কি আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে আসছে এ আর বি, তাই তো। এটা আসছে, আমরা দুটোকে যদি এ বি ধরে করে নিই, তাহলে এটা ক্যালকুলেশন করে নাও। এটা ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র তো। আর নিচে হচ্ছে এবি। আচ্ছা, এবার বন্ধনীগুলো উঠিয়ে দাও। বন্ধনীগুলো উঠালে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস রয়েছে, তো এটা হয়ে যাবে তাহলে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস 2ab, আর এখানে এটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2ab হয়ে যাবে। মাইনাস আছে মানে ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, আর এটা মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, নিচে এবি, তাই তো। প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে দাও, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে প্লাস 2ab আর এখানে প্লাস 2ab, মানে তাহলে 2ab যোগ করলে কি হবে, 4ab। আমরা যদি এদিকে লিখে দিই, উপরে 4ab আর নিচে আগে থেকে এবি আছে, এবি কেটে দাও, থাকছে বি, ঠিক আছে। অপশান বি হচ্ছে অ্যান্সার। 4 থাকছে, আমি বি থাকছে বলছি, 4 থাকছে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তো এইগুলো সংখ্যার আর দরকার আমাদের এখানে পড়লো না। চলো, এখানে এটাও সূত্র দিয়ে আমরা করে নেব। সূত্র দিয়ে যদি করি, দেখো
এটা কি আছে এ কিউব প্লাস বি কিউব, মানে 10 মানে এ ধরলাম আর 6 মানে বি, প্লাস 3, 10 মানে এ ধরেছি তো এ, এটা হচ্ছে বি, আর 10 আর 6 যোগ করে 16 হয়েছে না, তার মানে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো এ মানে আমরা কি ধরেছি 10, আর বি মানে ধরেছি 6, এটা হোল কিউব, তার মানে 10 আর 6 16, 16 কিউব, 16 কিউব হচ্ছে 40, 96, অপশান বি হচ্ছে অ্যান্সার। কিউব যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে নেওয়াও ভালো, কারণ শর্টকাটে অঙ্ক করতে হবে, আর যদি না থাকে তো গুণ করে নেবে, 16 16 256, আর 256কে 16 দিয়ে গুণ করলে 40, 96। একটি রম্বসের ক্ষেত্রফল 54 বর্গ সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেমি, অপর কর্ণের দৈর্ঘ্য কত? এটা অঙ্কটা ইজি রয়েছে, আমরা এর আগে কয়েকটা শিফট করেছি, রম্বসের অঙ্ক প্রত্যেকটাতেই থাকছে একটা দুটো করে। তো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু D1, অর্থাৎ কর্ণ, দুটো কর্ণ, ঠিক আছে, ডি মানে কর্ণ, তো একটা কর্ণ, দুটা কর্ণ, তো D1 D2 ধরছি। এটা ক্ষেত্রফলের সূত্র বলে লিখলাম, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে, সমান দিয়ে আমরা 54 লিখে দেব। ঠিক আছে, তো হাফ ইন্টু D1 তো দেওয়া রয়েছে, একটা কর্ণ দেওয়া রয়েছে, আর একটা কর্ণ আমাদের বের করতে হবে, তাহলে D2 সমান হচ্ছে 54 গুণিত, এটা দেখো 9কে 9 মানে 9 বই 2, তো এপারে এসে হয়ে যাবে 2/9। ঠিক আছে, তো এটা 6 9 54, তো সমান এটা গুণ করলে 6 দিয়ে 12, তো D2 অর্থাৎ অন্য কর্ণটি হলো 12। একটি রম্বসের কর্ণদ্বয়ের যোগফল, মানে দুটো কর্ণর যোগফল হচ্ছে 14 সেমি, এই রম্বসটির ক্ষেত্রফল 24 বর্গ সেমি হলে রম্বসটির বাহু দৈর্ঘ্য কত? আচ্ছা, মানে এইরকম দেওয়া রয়েছে, ঠিক আছে, একটা রম্বস, বাহুর দৈর্ঘ্যটা চেয়েছে আমাদের, আর এই যে দুটো কর্ণ মাঝখানে যেটা আঁকলাম দুটো কর্ণ, এদের যোগফল হচ্ছে 14 সেমি। তো আমরা ক্ষেত্রফলের সূত্র কী দেখলাম, এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তো হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে দুটো কর্ণর গুণফল সমান 24 ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা অন্যদিকে না গিয়ে একটা জিনিস করতে পারি, 14 সেমি আছে তো এটাকে ভেঙে দিতে পারি, যোগফল 14 সেমি, তো দেখো 7 আর 7 যোগ করলে 14 হচ্ছে, তো আমি D1 আর D2 এ যদি 7 বসাই তো এটা 2 দিয়ে কাটছে না, এটা হবে না, আর কি হবে 6 আর 8 14 হচ্ছে, 6 8 2 দিয়ে কাটবে, তাহলে এখানে আমরা দুটো কর্ণ 6 আর 8 বসিয়ে দেখি হচ্ছে কিনা, 24 হচ্ছে কিনা, 24 হলেই কর্ণ দুটো তাহলে 6 আর 8ই হবে। ঠিক আছে, দেখো 3 2 6, 3 8 24, তার মানে 24 ক্ষেত্রফল মিলে যাচ্ছে, অর্থাৎ একটা কর্ণ 6 হবে, একটা কর্ণ 8। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এই কর্ণটা 6, দেখো এই কর্ণটা 6, এটা যদি পুরোটা 6 হয় তো অর্ধেক কোণটা হবে এটা, এটুকু 3, এইটুকু 3 হবে, আর এটা কর্ণ যদি 8 হয় তাহলে এটা 4, আর এটুকু 4, মানে অর্ধেক অর্ধেক আছে। এবার দেখো এটা আমরা ত্রিভুজ পেয়ে গেছি, তাই তো, এটা যদি 90 ডিগ্রি কোণ, তাহলে এরকমভাবে বসিয়ে দিই, এটা 90 ডিগ্রি কোণ, মানে এইটুকু আমরা 4 পেলাম, এটা আমরা 4 পেলাম, এটা 3 পেলাম, আর এটা বাহু, অর্থাৎ এখানে বাহুটা এইদিকে চলে আসছে, মানে অতিভুজটা আমাদের বের করতে হবে। অতিভুজ মানে কি? অতিভুজ বের করার সূত্র অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার হচ্ছে 4, 4-এর স্কোয়ার মানে 16, একবারে করে নিলাম, যোগ, আর ভূমি হচ্ছে 3-এর স্কোয়ার মানে 9, মানে হচ্ছে 25, তাহলে অতিভুজ স্কোয়ার সমান যদি 25 হয় তো অতিভুজ সমান 25-এর বর্গমূল অর্থাৎ 5। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। আরেকটা জিনিস আমি বলেছিলাম ট্রিপলেট, এই যে 3 4 5-এর ট্রিপলেট হয়, 3 আর 4 যদি লম্ব হয় তাহলে 5 অবশ্যই অতিভুজ হয়, 5 যদি অবশ্যই দেওয়া থাকে অতিভুজ, তাহলে 3 আর 4ই হবে লম্ব। ঠিক আছে, এগুলো মুখস্থ থাকলে বেশি সুবিধা, তাহলে এটা ইজি ছিল, আমরা করে নিলাম। চলো তারপরে দেখো, এ এবং বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 40 এবং সি সমান হচ্ছে 18, এ বি সি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু মানে কত? তো এ বি এর লসাগু দেওয়া হচ্ছে 40, আর এটা হচ্ছে একটা সংখ্যা আর দেওয়া রয়েছে 18, তো এ দুটোর লসাগু বের করে নাও। লসাগু মানে কি? এমন একটা সংখ্যা যেটা দুটো দিয়ে ভাগ যাবে, এবং ছোট সংখ্যা যেটা, ঠিক আছে, বড় সংখ্যা হলে চলবে না। বড় সংখ্যা বলতে যে ছোট সংখ্যা রয়েছে তার উপরে আবার চলে যাচ্ছি আমরা, ওটা হবে না। ঠিক আছে, চলো দুটো দিয়ে ভাগ যাবে কোনটায় ওটা দেখো। 40 দিয়ে আগে দেখে নিই, 40 দিয়ে 180কে ভাগ করা যাবে না, আর 90 190কে 40
আমরা উল্টাপাল্টা বলছি না। 180কে 40 দিয়ে ভাগ করা যাবে না, 90কেও 40 দিয়ে ভাগ করা যাবে না। দুটো অপশান কেটে গেল। 18 দিয়ে দেখো, 18 দিয়ে 360 ভাগ যাবে, 120 যাবে না। তার মানে একটাই অপশান বাকি আছে যেটা 40 দিয়ে আর 18 দিয়ে দুটোই দিয়ে ভাগ যাবে। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে বলছে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু হচ্ছে 15, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু 360, সংখ্যা দুটি গুণফল কত? আমরা ছোটোবেলায় একটা জিনিস পড়েছি যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণিত গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তার মানে আমরা এই দুটোকে গুণ করলে পেয়ে যাব। তো 360কে আমরা যদি 15 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 0, 6 15 90, আর 3 15 45, 45 আর 9 হচ্ছে 54। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ বি এর থেকে 50% কম, তাহলে বি এর থেকে কত শতাংশ বেশি? দেখো এ রয়েছে, হ্যাঁ একটা এ রয়েছে আর একটা হচ্ছে বি। এ বি এর থেকে 50% কম। একে যদি সরি বিকে যদি 100 ধরি তো এ 50% কম হবে, অর্থাৎ 50 হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা যদি 100 রেসপেক্টে ধরি তাহলে 50টা কিন্তু 50% কম হচ্ছে 100 থেকে। ঠিক আছে, আর 50-এর ক্ষেত্রে আমরা এখানে বলছে বি এর থেকে কত বেশি, তার মানে এর থেকে কত বেশি 50-এর রেসপেক্টে ধরতে হবে। তো এটা 50 বেশি, এটা কিন্তু 50% বেশি না। 50-এর ক্ষেত্রে দেখো 50-এর সঙ্গে আমরা যদি 50 যোগ করি তাহলে 100 হবে, তাই তো? তার মানে 50-50-এর কত 100%। বুঝতে পারছো? আমরা এখানে আমাদের যেহেতু এরটা চেয়েছে, তা আমাদের এখানে এটা ধরতে হবে যে 50 থেকে 150 বেশি। তো এই 50টা 50-এর ক্ষেত্রে 50-এর রেসপেক্টে এটা কত পার্সেন্ট? 100%। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ভুল করে কিন্তু 50% অ্যান্সার করবে না, এটা আলাদা হয়ে যাবে। এখানে একটু কনফিউশন আছে, কিন্তু বুঝতে পারলে কোনো কনফিউশন হবে না। আমরা যদি 100 থেকে 50-এ যাই তাহলে 50% কমাচ্ছি, কিন্তু 50 থেকে 100 আসলে কিন্তু 50% বাড়িয়ে দিলে হয় না, 50 থেকে 50 বাড়াতে হয়। তার মানে 50টা 50-এর 100% বাড়াতে হয়। ঠিক আছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে 550 এবং 500, অর্থাৎ ক্রয় মূল্য 500, বিক্রয় মূল্য 550, লাভ হচ্ছে 50। তো লাভের শতাংশ কত? তো 500 টাকাতে লাভ হচ্ছে 50 টাকা, 100 টাকাতে লাভ কত? তাহলে কত হবে? 10% লাভ। অপশান বি হচ্ছে অ্যান্সার। যদি 500-এর 25% এর থেকে 25% বেশি হয়, 500-এর 25% কত? 5 25 125। ঠিক আছে, করলাম না, ডাইরেক্ট করলাম। 500-এর 25% বের করলে 125ই হয়। এবার এই 125টা এর থেকে 25% বেশি, তো এর মান কত হবে? 25% বেশি মানে কি 100-তে 125 হয়ে যায়, তার মানে এর মান অবশ্যই 100 হবে। তাহলে তো 125 হয়ে যাবে, তাহলে দুটো সমান হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ, এর মান হচ্ছে 100। ঠিক আছে, এক ব্যক্তির বিক্রয় মূল্যের ওপর 30% ক্ষতি হয়, ক্রয় মূল্যের ওপর তার ক্ষতির শতকরা হার কত? বিক্রয় মূল্যের ওপর 30% ক্ষতি মানে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তো 30 টাকা ক্ষতি হয়, তার মানে অবশ্যই ক্রয় মূল্য হচ্ছে 130 টাকা। কিনেছে 130 টাকায়, 100 টাকায় বিক্রি করছে, তাহলে তো 30 টাকা ক্ষতি। এবার ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত? তাহলে ক্ষতি 30 টাকা, ক্রয় মূল্য আমরা পেলাম 130 টাকা, তাহলে 130 টাকায় 30 টাকা, তো 100 টাকায় কত টাকা ক্ষতি? 130 টাকায় যদি 30 টাকা ক্ষতি হয় তাহলে 100 টাকায় কতটা ক্ষতি? তো 300-কে 13 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 13, আচ্ছা করিনি ভাগটা, মুখে মুখে না করে, 13 2 26, মানে 2 আসছে, অপশান ডি হবে অ্যান্সার। ঠিক আছে, এ বি এবং সি একা একা কাজ করে একটি যথাক্রমে 18, 27 আর 36 দিনে। আচ্ছা, এ করে 18 দিনে, বি করে কত 27 দিনে, আর সি করে 36 দিনে। এদের লসাগু বের করো, 18, 27 আর 36, এদের যদি লসাগু বের করি তো হবে 108। 108কে 18 দিয়ে ভাগ করলে হবে 6, 27 দিয়ে ভাগ করলে হবে কত 4, আর 36 দিয়ে ভাগ করলে হবে 3। তার মানে এ বি সি এর একত্রে ক্ষমতা হচ্ছে 4, 6, 4, 10, 13। ঠিক আছে, এবার কাজ কতটা করতে হবে? 2-এর 3 অংশ। তো 108-এর যদি আমরা 2-এর 3 অংশ বের করি, মোট কাজ 108, এর 2-এর 3 অংশ করতে হবে, তাহলে 3 36 মানে 72টা কাজ।
আর ওরা একদিনে 13টা কাজ করতে পারছে, তার মানে 72টা কাজ করতে কত দিন লাগবে? তো 72কে 13 দিয়ে ভাগ করো। অপশন এ হচ্ছে অ্যান্সার, 72/13। ঠিক আছে, তারপরে কি আছে, এ এবং বি একটি কাজ 4200 টাকায় করার চুক্তি করে। এ একা সেই কাজটি 21 দিনে করতে পারে এবং বি একা সেই কাজটি 28 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করে এবং শেষ করে, তাদের প্রাপ্ত টাকার পরিমাণে পার্থক্য কত হবে? দেখো, ক্ষমতা বের করলেই হয়ে যাবে। ক্ষমতা বের, যে যার ক্ষমতা সে তত টাকা পাবে, সে যে তত কাজ করতে পারবে, যে যত কাজ করতে পারবে তত টাকা পাবে, তাই তো? দেখো, এ 21 দিনে করতে পারে আর বি 28 দিনে করতে পারে। এদের আমরা যদি লসাগু বের করি, 21 আর 28, লসাগু হবে 84। 84কে 21 দিয়ে ভাগ করলে 4, 84কে 28 দিয়ে ভাগ করলে হবে 3। ঠিক আছে, তার মানে ওরা একসঙ্গে কাজ করে 60টা, একদিনে 60টা কাজ করে। ঠিক আছে, আর টাকা পায় 4200। তার মানে তাদের অনুপাত হচ্ছে 4 আর 3, তো মোট অনুপাত 7। তো 7 মানেই হচ্ছে 4200। এবার চেয়েছে কি পার্থক্য, ওদের পার্থক্য কত? 1। 4 আর 3-এর পার্থক্য 1, তো 1 মানে কত? বাস। যদি কে কত টাকা পেলে ওটা যদি বলতো যে এ কত টাকা পেয়েছে, তো 4 মানে বের করতে হতো। বি কত টাকা পেয়েছে, তো 3 মানে বের করতে হতো। ঠিক আছে, তো আমাদের 1-এর মান বের করেছে, মানে পার্থক্য কত? তো 7 মানে যদি 42 হয় তো কত গুণ? 600। তো 1 মানে অবশ্যই 600। ঠিক আছে, তো অপশান এ হচ্ছে অ্যান্সার। এক ব্যক্তি 8 কিমি/ঘন্টা বেগে হেঁটে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে। যদি সেই একই দূরত্ব সাইকেলে চেপে 4 ঘন্টায় অতিক্রম করে, তবে সাইকেলের গতিবেগ কত ছিল? আচ্ছা দেখো, 8 কিমি/ঘন্টা মানে 1 ঘন্টায় হেঁটেছে কত? 8 কিমি। ও টোটাল কিন্তু গিয়েছে 4 ঘন্টা 30 মিনিট। তার মানে 4 ঘন্টায় 32 কিমি, 4 32, আর এই 30 মিনিটে কত? 1 ঘন্টায় যদি 8 কিমি যায় তো 30 মিনিট অবশ্যই 4 কিমি যাবে, তার মানে টোটাল পথ গিয়েছে 36 কিমি, তাই তো? এবার ওই 36 কিমি পথটাকে বলছে সাইকেলে যাবে ক ঘন্টায়? 4 ঘন্টায়। তো কত টাইম লাগবে? তাহলে 36কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9। অপশান বি হচ্ছে অ্যান্সার। একটি 150 মিটার লম্বা রেলগাড়ি একটি 250 মিটার লম্বা সেতু পার করতে 8 সেকেন্ড সময় নেই। একটি 500 মিটার লম্বা সেতু পার করতে ওই রেলগাড়িটির কত সময় লাগবে? দেখো, সেতু যখন পার করে তো রেলগাড়ির দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটো পার করে। ঠিক আছে, তো প্রথম সেতু যখন পার করছে তাহলে কত? 150 প্লাস 250 মানে 400। তো 400 মিটার যেতে কত টাইম লেগেছে? 8 সেকেন্ড। দ্বিতীয় সেতু পার করবে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য বা রেলগাড়ির দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মানে 500 আর 150 মানে 650। তো 650 যেতে কত সময় নেবে? তাহলে 8 গুণিত এটা উল্টে যাবে, 650/400। 0 0 কেটে দাও, 5 8 40 মানে 5 আর 5 13 65, অর্থাৎ 13। অপশান সি হচ্ছে অ্যান্সার। একটি বস্তু 30% ক্ষতির হারে বিক্রি করা হয়। দেওয়া ছাড়ের মান বিক্রয় মূল্যের 7/10 সমান। বস্তুটি ক্রয় মূল্য তার চিহ্নিত মূল্যের কত শতাংশ? কি বলছে? দেওয়া ছাড়ের মান কি বলছে? বিক্রয় মূল্যের 7/10। তার মানে বিক্রয় মূল্য যদি 10 হয় তাহলে ছাড় দিচ্ছে 60 টাকা। তার মানে ওর ধার্য মূল্য বা অঙ্কিত বা চিহ্নিত মূল্য অবশ্যই 17 টাকা। 17 টাকা চিহ্নিত করা আছে, লেখা আছে, আর ওখান থেকে 60 টাকা ছাড় দিচ্ছে, 10 টাকায় বিক্রি করছে। এটুকু আমরা বুঝতে পেরেছিলাম, তাহলে চিহ্নিত মূল্য হচ্ছে 17 টাকা। এবার আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, এখানে ক্রয় মূল্যটাও চেয়েছে। ঠিক আছে, ক্রয় মূল্য তার চিহ্নিত মূল্য কত শতাংশ? দেখো, এখানে বলছে 30% ক্ষতির হারে বিক্রি করে। তো 100 টাকার জিনিস 30% ক্ষতিতে বিক্রি করা মানে 70 টাকায় বিক্রি করা, তাই তো? কিন্তু এখানে বিক্রয় মূল্য কত? 10। তার মানে 10 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে 100 গুণিত এটা যদি উল্টে যায়, তাহলে আমরা উল্টা লিখে দিয়েছি। ঠিক আছে, 70, তার মানে 100/7। ঠিক আছে, তো ক্রয় মূল্য হচ্ছে 100/7। এর ক্রয় মূল্য যদি 100/7 হয় তো বলছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের কত শতাংশ? তার মানে 100/7 বিক্রয় মূল্য, চিহ্নিত মূল্যে না, চিহ্নিত মূল্য হচ্ছে 17। এটা কত শতাংশ? 100 দিয়ে গুণ করে দাও। এরা 60টাকে ডাইরেক্ট নিচে নামিয়ে দাও, দরকার নেই উপরে রাখার। তাহলে উপরে হচ্ছে 10,000 আর নিচে হচ্ছে 7 × 119। তো 10,000কে 119 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, মুছে দিলাম, এটা ভাগটা করে নিই। 10,000 আর নিচে হচ্ছে 119, তো ভাগ করে নিই আমরা। 8 দিয়ে অপশানে যেহেতু সবটা 8 দিয়ে শুরু আছে, তো 8 দিয়ে দিলে 8 9 72, 8 1 8, 8 আর 7 হচ্ছে 15, 8 1 8 9।
তাহলে 10 থেকে 2 বাদ 8 আর 9 থেকে 5 বাদ 4, তাহলে 48 হচ্ছে, নামছে 0। এবারে এটা কত দিয়ে যেতে পারে? 5 দিয়ে তো যাবে না, কারণ 5 দিয়ে গুণ করলে 5 119-এও 500-এর উপরে চলে যাবে, তো এটা অপশান হবেই না। আর 80টাও হবে না, কারণ 0 দিয়ে দেওয়ার দরকার নেই, ওটাই 0 চলে আসবে। 2 দিয়ে আর 4 দিয়ে দেখে নাও, তো 4 দিয়ে আগে দেখি। 4 9 36 আর 4 1 4 3 7, 4 1 4, তার মানে 480-র নিচে আছে 4 দিয়ে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এটাই হবে, ঠিক আছে? দশমিক দিয়ে কিছু একটা আসবে, এটা বিয়োগ করলে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। একটি বস্তুর ওপর 30% এবং 20%-এর দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হয়। যদি বস্তুটির চিহ্নিত মূল্য 500 টাকা হয়, তবে মোট ছাড়ের পরিমাণ কত? বলছে 500 টাকা চিহ্নিত মূল্য করা আছে, 30% ছাড় মানে 100 টাকায় 70 টাকা বিক্রি করে, 20% ছাড় মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করে। তো 500 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে, এটা ক্যালকুলেশন আমরা বের করে নেব। 0 0 কেটে দাও, তো 5 8 40, 4 7 28, 280 টাকায় বিক্রি করে। 500 টাকার জিনিস 280 টাকায় বিক্রি করে, তাহলে ছাড় ক টাকা দিচ্ছে? 220 টাকা ছাড় দিচ্ছে, অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? একটি বস্তুর উপর 10% এবং 30%-এর দুটি ধারাবাহিক ছাড় দেওয়া হয়, সমতুল্য একক ছাড়ের পরিমাণ কত? তো আমি ধরে নিলাম যে বস্তুটির দাম হচ্ছে 100 টাকা, ছাড় দিচ্ছে 10% মানে 100 টাকার জিনিস 90 টাকা ছাড় দিচ্ছে, আর এটা ছাড় দিচ্ছে 30% মানে 100 টাকার জিনিস 70 টাকায় বিক্রি করছে, ঠিক আছে? তাহলে টোটাল কত টাকায় বিক্রি করছে এটা দেখে নাও। কেটে 7 9 63, তার মানে 100 টাকার জিনিস যখন 63 টাকায় বিক্রি করছে, তো 37 টাকা ছাড় দিচ্ছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।